25শে ফেব্রুয়ারি আমি তখন আসলে প্রতিমন্ত্রী হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছি। সেই দায়িত্ব পালন করার কারণে আমি খুব সময় ঠিক টাইমলি আমি অফিসে যাওয়া আমার অভ্যাস ছিল। আমি 25শে ফেব্রুয়ারি সকালবেলায় তেমনিভাবে আমি 8:30টায় বাসা থেকে রওনা করেছি। আমি রওনা করে যখন শিক্ষা ভবন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেরিয়ে গেছি, সে পররাষ্ট্র মন্ত্রণালয় পার হয়ে কদম ফোয়ারা পার হয়েছি, তখনই আমার কাছে একটি টেলিফোন আসে। প্রথম যে টেলিফোনটি আসে সে টেলিফোনটি ছিল তৎকালীন এসবির এসপি, স্পেশাল ব্রাঞ্চের ঢাকা মহানগরের দায়িত্বরত এসপি মাহবুব সাহেবের সর্বপ্রথম ফোনটা আসে। তিনি আমাকে বললেন ফোন করে, স্যার আপনি কোথায়? তা আমি বললাম যে আমি অফিসে যাচ্ছি, সচিবালয়ে যাচ্ছি। তো উনি বললো, স্যার আপনি জানেন না? আমি বললাম কী হয়েছে? খুব উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে উনি বললেন। তা আমি বললাম কী হয়েছে? উনি বলেন যে বিডিআর বিদ্রোহ করেছে, প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, তাড়াতাড়ি দেখেন বিষয়টি, এবং আপনি ইসে এক্ষুনি ইসে যমুনায় যান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান। তো এই কথা বলেই উনি লাইনটা কেটে দিলেন। লাইনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন গাড়ি আমার চলে এসেছে খাদ্য অধিদপ্তরের কাছে। আমি খাদ্য অধিদপ্তরের ওখানে এসে গাড়িটি থামিয়ে দিলাম। থামিয়ে দিয়ে ড্রাইভারকে বললাম, গাড়িটা দাঁড়াও বাম পাশে। দাঁড়িয়ে আমি সর্বপ্রথম যে ফোনটা করলাম, সে ফোনটা করলাম মির্জা আজম এমপি সাহেব, এমপিকে, যুবলীগের সাধারণ সম্পাদক। তো আমি ফোন করার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম যে আজম তুমি কোথায়? বললাম যে আমি পার্লামেন্টের আমার অফিসে। তো আমি বললাম যে শীঘ্রই যমুনায় চলে আসো, বিডিআর বিদ্রোহ করছে, তাড়াতাড়ি করে চলে আসো। এই আমি গাড়িটি ঘুরিয়ে আমি চলে যাই। এর মধ্যে যমুনায় আস্তে আস্তে আমি পথের মধ্যে আমি যখন পথে ঠিক কোনো একটি জায়গায় বসে, আমি তখনও যমুনায় এসে পৌঁছিনি, এমন একটি সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন পেলাম। ফোন পেয়ে তিনিও খুব উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে বললেন, নানক কোথায়? তা আমি বললাম যে নেত্রী আমি যমুনায় আসতেছি। খবর জানো? আমাকে জি নেত্রী আমি শুনেছি। বললো যে তাড়াতাড়ি করে মির্জা আজমকে নিয়ে যমুনায় চলে আসো। অ্যাকর্ডিংলি আমি চলে গেলাম যমুনায়। যমুনায় যেতে যেতে পথে যেটি আমি করলাম সেটি হলো যে তৎকালীন মহানগর উত্তর যুবলীগের জেনারেল সেক্রেটারি মাইনুর হোসেন খান নিখিলকে ফোন করলাম, আবুল বাশারকে ফোন করলাম, মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি মহিউদ্দিন মহি, জেনারেল সেক্রেটারি নুরনবী শাওনকে ফোন করলাম। তাদেরকে বললাম তোমরা সর্বোচ্চ অ্যালার্ট থাকো, দেশে কোনো একটি ঘটনা ঘটতে যাচ্ছে। তো এই বলে আমি যমুনায় যখন এসে পৌঁছলাম, গেটে এসে অপেক্ষা করছি। মির্জা আজম তখন এসে পৌঁছায়নি। মির্জা আজম তার অল্পক্ষণের মধ্যে এসে পৌঁছলেন। আসার পরেই আমরা একসঙ্গে দুই গাড়ি একসঙ্গে আমরা যমুনার ভিতরে ঢুকলাম। তো যমুনার ভিতরে যখন ঢুকে আমরা দেখলাম যে একটি হতচকিত অবস্থা সমস্ত যমুনা জুড়ে। ওই মাননীয় প্রধানমন্ত্রীর যারা সিকিউরিটির জন্য রয়েছেন তারা সর্বোচ্চ অ্যালার্ট তারাও নিচ্ছেন। এসএসএফ, পিজিআর, এরা সবাই যার যে খুব শক্ত নিরাপত্তা ব্যবস্থা উদ্যোগ গড়ে তুললেন। তা আমরা যখন গেলাম, আমরা গিয়েই নেত্রীকে পেলাম, নিচে গিয়ে দেখলাম যে নেত্রী বসা রয়েছেন এবং চারিদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ
ওরা বসে রয়েছেন। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে নেত্রী বললেন যে বসো তোমরা। তা আমরা বসলাম। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে টেলিফোন আসছে, নেত্রী টেলিফোন রিসিভ করছেন, কথা বলছেন, ডাইরেকশন দিচ্ছেন, বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। এমন একটি সময়, একটি পর্যায়ে গিয়ে, তখন বোধহয় 12টা বাজে না, যখন আমাদের যাওয়ার কথা বললেন। ওটা তো পরে একটার দিকে। এই উনি একটি পর্যায়ে মাননীয় নেত্রী বললেন যে দেখেন আপনাদেরকে রাজনৈতিকভাবে এটি সমাধান করতে হবে, আপনাদের আলোচনায় যেতে হবে। তখন তিনি সাধারণত উত্তর বাংলাদেশে একটি এ ধরনের একটি ঘটনা ঘটেছিল, সেই দৃষ্টা উদাহরণ দিয়ে বললেন যে তখন এরকম আনসার না কারা জানি ঘটিয়েছিল, বিডিআর ঘটিয়েছিল, তখন বঙ্গবন্ধু নিজে গিয়েছিল। তো উনি এই কথা বলে ওই ঘটনাটিকে উল্লেখ করে তিনি বললেন যে আমাদের আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে, আলোচনায় যেতে হবে, কে কে যাবেন আলোচনায় ঠিক করেন। তো তখন আসলে কেউই তেমন কোনো ভালো রেসপন্স করলেন না, কোনো নেতৃবৃন্দ। সবাই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য যে বিভিন্ন জন বিভিন্ন দিকে, কেউ নিচের দিকে তাকিয়ে আছে, কেউ উপরের দিকে তাকিয়ে আছে। তো ধরেন সত্য কথা বলতে কি, এর মধ্যে অনেক টেলিফোন আসছে, আমরা অবাক হয়ে গেছি দেখে যে নেত্রী সেনাবাহিনী প্রধানকে নির্দেশনা দিচ্ছেন, বিমান বাহিনী প্রধানকে বিমান রেডি রাখার জন্য বলতেছেন, আবার সেনাবাহিনী প্রধানকে বলতেছেন যে ট্যাঙ্ক মুভ করার জন্য। হ্যাঁ, এগুলো প্রতিনিয়ত। পুলিশকে নির্দেশনা দিচ্ছেন। মনে হলো যেন আমি যেটা সাধারণত বক্তৃতায় বলে থাকি যে আমি ছাত্রনেত্রী শেখ হাসিনাকে দেখেছি, আমি গৃহবধূ শেখ হাসিনাকে দেখেছি, আমি রাজনৈতিক নেতা শেখ হাসিনাকে দেখেছি, কিন্তু সমরবিদ শেখ হাসিনাকে আমি সেদিন দেখেছিলাম যে একজন সমরবিদ কিভাবে একটি যুদ্ধ পরিচালনা করে, একটি পরিস্থিতি পরিচালনা করে। আমরা যখন গেলাম তখন তো 10টা সোয়া 10টা বাজে। যখন যমুনাতে আমরা ঢোকার পরে যাই দেখলাম যে বেশ কয়েকজন আমাদের ক্যাবিনেটের মেম্বার এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী এবং প্রেসিডিয়ামের কয়েকজন সদস্য তখন চলে আসছেন অলরেডি। নেত্রী তাদের সাথে নিতে কথা বলছেন, এবং কথা বলার সময় তো ম্যাক্সিমাম সময় আবার টেলিফোন আসতেছে বারবার। টেলিফোনে নেত্রী কথা বলছেন এবং বোঝা যাচ্ছে তিনি ডাইরেকশন দিচ্ছেন আর কি। এরপরে আলাপ আলোচনার ফাঁকে যখন ফোন রেখে যায়, তারপরে আবার আলোচনা কি করা যায়। আসলে ওই সময়টা গেছে প্রায় 10টা সোয়া 10টা থেকে বেলা 1টা সোয়া 1টা পর্যন্ত, কিন্তু এই সময়টা গেছে প্রায় 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে কিন্তু অনেক আলোচনা, অনেকে এসেছেন। এর মধ্যে আমাদের সেনাবাহিনী প্রধানও কিন্তু আসছিলেন এবং ওনার সঙ্গেও কিন্তু বেশ কতক্ষণ কথা বলছেন। কথা বলার পরে সর্বশেষ ওই নানক ভাই যেটা বললেন যে এটা পলিটিক্যালি এই বিষয়টা মুভ করতে হবে, এই শুধু সামরিক বাহিনী কিংবা দিয়ে না। তো এর জন্য কি তাদের সঙ্গে মানে এই টক ওপেন করতে হবে, কথা বলতে হবে, আলোচনার টেবিলে আনতে হবে, এবং এটা নিষ্পত্তি এটাই সবচেয়ে ভালো পথ। এবং এর জন্য কাউকে না কাউকে তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। তো কে যেতে পারে? তো প্রথম তো আমরা যখন এই আলোচনাগুলো উঠছে, আমরা ভাবছি নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই বলবেন যে ঠিক আছে আমরা যাই, কথা বলি। কিন্তু আমরা দুইজনই হতভম্ব যে অনেকক্ষণ নেত্রী কথা বলতেছেন, কিন্তু কোনো নেতৃবৃন্দই স্বেচ্ছায় যে ওই জায়গায় যাওয়ার কোনো আলোচনার মধ্যে আর যাচ্ছে না। পরে তারপর অনেকক্ষণ এই ধরনের কথা বলে পরে উপরে চলে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন, মানে ক্ষুব্ধ হয়ে গেলেন, মানে ক্ষুব্ধ বোঝা যায় না, খুব বিমর্ষ আর কি। কেউ এরকম একটা সময় আমি নিজে বললাম, অথচ কেউ যাওয়ার কথা কেউ বলছে না। উপরে গেল পরে, এরপরে নানক ভাইয়ের আমাকে উপরে ডেকে পাঠাইছে আমাদের জেনারেল তারেক সাহেব। তখনকার বললেন যে আপনাদের ডাকতেছেন। তারপর আপনি বলেন ভাই। তারপর তো আমরা দৌড়ে গেলাম। যখনই জেনারেল তারেক সাহেবের সামরিক উপদেষ্টা জেনারেল তারেক সাহেব এসে বললেন নানক ভাই, আজম ভাই আপনাদেরকে নেত্রী ডাকছেন। তা আমরা দৌড়ে গেলাম, দোতলায় গেলাম। দোতলা সিঁড়ি থেকে উঠতেই উনি দাঁড়িয়ে আছেন। তো উনি আমাদেরকে বললো, দেখলাই তো কেউ রাজি হলো না যাওয়ার জন্য, এখন কি করবো, তোমাদেরকে যেতে হবে, তোমাদের দুইজনকেই যেতে হবে। তো আমরা একটু সালাম করলাম নেত্রীকে। আমরা যখন উনি নির্দেশনা দিলেন যে আমাদেরকে যেতে হবে, তখন সালাম করলাম।
সালাম করার পরে আমরা রওনা করব, তখন নেত্রী বললেন যে আমার মোবাইল নাম্বার নিয়ে যাও, এই মোবাইল নাম্বারে টাইম টু টাইম যোগাযোগ করবা। তো আমরা সালাম করে যখন যাচ্ছিলাম তখন নেত্রীর চোখে দুই চোখে পানি। তো উনি চশমাটা খুলে উনি আঁচলটা উঠে উনি চোখের দুই কোণা মুছলেন। তা আমি বললাম, আপা আপনার চোখে পানি কেন? যাও তোমরা যাও, তোমার আপন বস্তুকে কোরবানি যায় না, কোরবানির জন্য পাঠালাম। তা আমি বললাম যে আপা আমরা রওনা করি, এই বলেই আমরা রওনা করলাম, তাই না? হ্যাঁ, এই বলেই সালাম করেই উপর আমরা থেকে সালাম নামলাম, করেই আমরা নিচে আবার এই যে আমাদের এসএসএফ এর লোকজন এবং নেত্রী প্রাইভেট কয়েকজন এসএসএফ এর লোকজন তখন ডিউটি করতেন, মেজর শোয়েব, রবি, তারা তো চাকরি ছিল, ওরা ওদের সঙ্গে কথা বললাম যে বলতেছে, পরে তারাও আমাদের বিভিন্ন মানে পরামর্শ আমাদের দিচ্ছিল। পুরো ওগুলা নিয়ে পরে আমরা দুজন গাড়িতে উঠে রওনা করলাম। আর আমাদের মূল হ্যান্ডস ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রেসিডেন্ট সেক্রেটারি বললাম, তোমরা ওই জায়গায় চলে আসো, লোকজন নিয়ে আসো। পরে আমরা গাড়িতে উঠে রওনা করছি এবং রওনা করার মধ্যে আসলে এই যে পরবর্তীতে আসলে নেত্রীর কোনো নির্দেশ পাওয়ার পর মৃত্যু হইতে পারে, এটা খুব কম সময়ে ভাবনায় আসছে যে নেত্রী এরকম একটা গুরুত্বপূর্ণ একটা সময়ে আমাদের উপর যে আস্থা বিশ্বাস রেখে যে একটা নির্দেশ আমাদের দিছে, এর জন্য কিন্তু আনন্দ উদ্বেলিত আমরা আসলে, আমি বিশেষ করে, ভাইও তাই, যে আমাদের এত মানুষ থাকলো তারপরও এই নির্দেশটা আমাদের উপরে তিনি দিলেন, আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখে। এই নেত্রী আমাদের এমনি বিশ্বাস করতো, এটা জানতাম, কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উপরে তিনি আস্থাটা রাখতে পারবেন এটা কিন্তু ভাবি নাই কখনো। কিন্তু এই ধরনের পাওয়ার পর তো আমরা যাচ্ছি যে আসলে নিজের জীবন দিয়ে হলেও নেত্রীর এই আস্থা বিশ্বাস আমরা রক্ষা করার চেষ্টা করব। সারা রাস্তাটায় যাচ্ছে আর নানক ভাইয়ের আমি দুজনে এক গাড়িতে, গাড়ি দুইটাই ছিল, যাওয়ার সময় আমরা দুজনে এক গাড়িতে উঠছি, উঠে আলাপ আলোচনা করতে করতেই গেছিলাম। যাওয়ার পরে যখন সিটি কলেজের কাছে গেলাম তখন দেখলাম যে এই জায়গায় একটা ব্যারিকেড, ভিতরে কোনো গাড়ি যাচ্ছে না। পরে আমরা তাদের বললাম যে আমরা বিডিআর সঙ্গে কথা বলতে যাব, মন্ত্রী পরিচয় পাওয়ার পর তারা ব্যারিকেড তুলে দেয়, আমাদের গাড়ি দুইটাই আমাদের ভিতরে ঢুকতে দিল। পরে আমরা আস্তে আস্তে গাড়ি রেখে দেখলাম যে একটা দূর পর্যন্ত মানে মানুষের একটা জটলা, এরপরে আবার ফাঁকা, কোনো গাড়ি নাই, ফুটপাত দিয়ে মানুষজন আসতেছে, গুলির আওয়াজ তো তখন শোনা যাচ্ছে, মাঝে মাঝে প্রচন্ড গুলির শব্দ আমরা পাচ্ছি। মানুষ কিন্তু ভিতরে গুলির কাজ হচ্ছে কিন্তু রাস্তায় গুলির কাজ করতেছে না। পরে আমরা গিয়ে ওই একটা হোটেল ছিল, হোটেল আম্বালা, এতে আম্বালা হোটেল পর্যন্ত আমরা গিয়ে আমরা সে জায়গায় দাঁড়ানোর পরে আমাদের যে সিটি আওয়ামী যুবলীগের মহি, তারপরে নিখিল, আরও যারা ছিল তারা চলে আসছে অলরেডি অনেকেই। আসার পর আমরা ওই আম্বালা হোটেলের ওই জায়গায় দাঁড়ায় নিজেরা পরামর্শ দিই কী করা যায়। তে এইসব চিন্তা ভাবনা করতে করতে ওই জায়গায় সাংবাদিক সব দেখলাম প্রচণ্ড ভিড় জমা ফেলছে। এবং ইন দি মিন টাইম আমরা দেখতেছি যে আমরা কি করব এটাই দেখার জন্য তৎকালীন ডিএমপি কমিশনার নাইম ও আসছে। এর কতক্ষণ পরে দেখি যে আইজি চলে আসছে, তারপর কতক্ষণ পরে দেখতেছি যে ডিজিএফ এর ডিজি সাহেব সেও আসছে। এরপরে আস্তে আস্তে সব গোয়েন্দা সংস্থার লোকজনই বেশি আমাদের এখানে। আমরা দুইজনে কি করি না করি তারা সেটাই খালি দেখতেছে। তারা আমাদের যদি কোনো কথা বলি তো ভাই প্রথমে চেষ্টা করলে কি করা যায়, অনেকক্ষণ আমরাও কোনো হতভম্বের মতো যে কি করব, এই জায়গায় গুলির আওয়াজ পাইতেছি, আগাবো যাবো, খালি উকি ঝুঁকি পারতেছি, পরামর্শ করতেছি। এরকম করতে করতে তখন মানে করালো যে তাহলে একটা করি, এই একটা হ্যান্ড মাইক আবার আমাদের গাড়িতেই ছিল, আমার গাড়িতে বাইরের গাড়িতে একটা হ্যান্ড মাইক ছিল। তো এই হ্যান্ড মাইক দিয়েই ওই বিডার যে গেট পর্যন্ত যাতে আওয়াজটা যায় এই জন্য হ্যান্ড মাইকে অনেকক্ষণ ভাই আর আমি দুজনে চিৎকার করতেছি যে আমরা আসছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাঠিয়েছেন আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু হ্যান্ড মাইকের আওয়াজ ওই পর্যন্ত পৌঁছে কিনা আমাদের নিজেদের মধ্যেই সন্ধিয়ান হইতে, যে আওয়াজ তো খুব বেশি নেই, কিন্তু মনে হয় যে আওয়াজ সুবিধা পড়ছে, কিন্তু তারা শুনতেছে কিনা মনোযোগ দিয়ে এইটা আমরা বুঝতে পারতেছি না। পরে ভাই বললো যে একটা কোনো বড় হর্ন মাইক নিয়ে আসা যায় না, বড় মাইক। পরে এই বড় মাইকের কথা বলতে পিছনে দাঁড়ায় যে ডিএমপি কমিশনারকে স্যার আনতেছি, দেখি যে এই মিনিট 10-15-এর মধ্যে দেখলাম যে একটা ব্যাটারি মাইক টাইক সব চলে আইছে। আসার পরে তো ওইটা মার্ক দেওয়ার পরে মাইকের হর্ন আসলে
এই আমাদের এখান থেকে প্রথম সামনেই দিয়ে হর্ন দিয়ে কথা বলতেছিলাম, এরপরে আস্তে আস্তে মাইকটা একটা টুকাই ছেলেরে দিয়ে গেছে এই হর্নটা তুই ওই গেট পর্যন্ত দেখছি টোকাইকে হ্যাঁ। তো ও টুকাই বলে ওইগুলো তো আসলে ন্যাংটা ছেলেবেলে খুব সাহসী এগুলা, এই গুলি টুলি হচ্ছে দেয়া গেলাম যে এই হর্ন নিয়ে দৌড়ে গিয়ে গেটের কাছে নিয়ে গেছে আমার তো তার ছাড়তেছিলাম শুধু। এরপরে তো মাইকে আসলো যখন, তারপরে আমরা কথা বলা শুরু করলাম। প্রথম ভাই কথা বললো, এরপরে আমি বলতেছি আমাদের নাম বলতেছি, আমি জাহাঙ্গীর কবির নানক, আমি বলতেছি আমি মির্জা আজম, সে মন্ত্রী, আমি হুইপ, এই পরিচয় দিয়ে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে পাঠিয়েছে, আপনাদের সঙ্গে আলোচনা করতে চান, আপনাদের কি কি দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আপনাদের সামনাসামনি বসতে চান এবং আপনাদের একটু আপনার গোলাগুলি বন্ধ করুন, গোলাগুলি বন্ধ করে আপনারা আলোচনা আসুন, আলোচনা করে আমরা সমাধান করব কি দাবি দেওয়া আছে আপনাদের, সেই দাবি দেওয়া। উনি জাস্ট টোটাল ঘটনা কি ঘটতেছে সেগুলোই নিয়ে আলোচনা করতেছে। ওনার ট্যাঙ্কের পজিশনগুলো কোথায় আছে এগুলোই বলতেছে উনি যখন ঘটনা বলতেছে, এছাড়া আর অন্য কোনো তার পক্ষ থেকে কোনো প্রস্তুতি কি আছে না আছে সেগুলোই বলতেছে আর কি, যে আমাদের ইয়ার রেডি হয়ে গেছে বিভিন্ন ফোর্সের বিভিন্ন জায়গায়। তখন বাজে তো আসলে উনি যখন আসছে তখন 12টার পরে আসছে, 12টার পরে আসছে, তো শুরু তো বোধ হয়েছে 9টার দিকে। হ্যাঁ, তো এই পর্যন্ত আসছে, তাদের প্রস্তুতির কথাগুলাই নেত্রীকে বলতেছিল একটু, তখন আমাদের সামনেই কিন্তু কথাগুলো হচ্ছিল, কে কি অবস্থায় আছে, সতর্কতা কি আছে, আর ভিতরে কি তাদের ফোর্সের ভিতরে অফিসার কয়জন, ওই জায়গায় ফোর্স কয়জন, এই ধরনের হিসাবপত্র এগুলো নিয়ে আসছে, যে বিজিবিতে কতজন এই এর ভিতরে থাকে, এগুলো তথ্য এগুলোই নিয়ে আসতে কথা। 1টা থেকে 1:00 মধ্যে আমরা গিয়ে পৌঁছলাম। ওই যে মির্জা যেটা বললেন সেটা হলো যে আমরা ওখানে গিয়ে ওই হ্যান্ডমাইকের চেষ্টা করছি, পরবর্তীকালে আমরা বড় মাইক আনার জন্য যখন আলোচনা, বড় মাইক দিয়ে আমরা ঘোষণা দিচ্ছি বারবার। আমরা একটি পর্যায়ে মির্জা আজমের ফোন নাম্বার মাইকে বললাম যে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আমরা আলোচনায় বসতে চাই, আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। তো এরপরে যখন আমরা এগোনোর চেষ্টা করলাম, আমরা দুইজন একটু এগোনোর চেষ্টা করলাম, তখন ওরা আমাদেরকে লক্ষ্য করে দারুণভাবে গুলি করলো এবং গুলিটা করতেছে। প্রথম বুঝে না গুলি যে আমাদের দিকে করতেছে টের পায় নাই, কিন্তু পরে দেখছি হঠাৎ করে আমাদের গায়ে সিমেন্টের প্লাস্টার আছে না, ওই প্লাস্টার এসে কপালে গায়ে লাগছে। এই প্লাস্টার আসে কোথা থেকে, পরে দেখছি ওই রাস্তার যে ডিভাইডার আছে ওই ডিভাইডারে এসে গুলি লাগতেছে। ওই গুলি ওই জায়গায় এই সিমেন্টের কণাগুলা চটকে আমাদের গায়ে আসে, মানে আমাদেরকে টার্গেট করে যে গুলি, আমরা তো আসলে সেবে আমরা সেই গুলিগুলো ওখানে লাগতেছে। এর মধ্যে হলো যে এই মানে অনেকক্ষণ মাইকে আমরা বলতেছি, বারবার বলতেছি যে আমাদের নাম্বার দিয়ে দিলাম, আমার ফোন নাম্বার যেটা আছে সেটাই দিয়ে দিলাম, যে এত নাম্বার ফোনে আপনারা যারা দায়িত্বশীল ভিতরে আছেন, আপনারা যদি আমাদের ফোন নাম্বারটা পেয়ে থাকেন আমাদের ফোনে ফোন করুন, আমরা আপনাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে চাই। কথা বলার পর আমরা আমাদের প্রস্তাব শুনে যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করার টেবিলে নিয়ে যাইতে চাই। তো এইরকম করতে করতে তখন এই যে ফোন নাম্বার গেছে বাইরে, লাইভ পুদে চলতেছে, আমরা তো বুঝি নাই। তো এই লাইভে যাইতেছে, টেলিফোন আসতেছে, সব কতক্ষণ পর পর একটার পর একটা ফোন ঢুকতেছে আমার নাম্বারে। কিন্তু এই নাম্বারে দিয়ে যে কেউ ফোন করতেছে দুবাই থেকে, আমার আত্মীয় ভিতরে আছে, কেউ ফোন করতেছে এই আমার মাদারগঞ্জ থেকে, যে ওর শ্বশুর আছে ও ভিতরে, এই আর বারবার ফোন ডিস্টার্ব, এটা আরেকটা ডিস্টার্ব শুরু হয়ে গেল। কিন্তু এরপরে পরে অনেকক্ষণ পর এই মানে ফোন পাইলাম, ভিতর থেকে একজনে ফোন দিছে, যে ফোনটা তখন আমি কথা বলতেছিলাম, যে আপনারা কারা, আপনারা কে পাওয়ার দিছে কেডা, আমার সঙ্গে কথা উল্টা চার্জ করতেছে, বিভিন্ন হট মেজাজ। আমি যে হ্যাঁ আমরা তো এই যা করতেছেন এটা কতক্ষণ চালাবেন, আপনারা তো সামান্য কিছু মানুষ। আমরা গেটে যাওয়ার পর না গেটে যাওয়া, এটা হলো টেলিফোনেই যে টেলিফোন করতেছে, হ্যাঁ আপনারা কতক্ষণ এইভাবে চালাবেন, বা আপনাদের সেনাবাহিনী বিমান বাহিনী সব কিছু তো রেডি, তো আপনার এই ব্যাপারে আলোচনায় না আসলে পরে তো সে সবাই মারা পড়বেন। তো আমরা টেলিফোনে তো এইসব কথা বলতেছি, যে আপনার এটা আলোচনা আসেন, মাননীয় প্রধানমন্ত্রী খুব উদার, আপনারা কি দাবি দেওয়ার জন্য এটা করতেছেন, আপনারা সেই দাবি দেওয়ারগুলো তার কাছে বলেন, তিনি শুনতে রাজি আছে, আপনাদের সঙ্গে আলোচনা করতেছেন, আমরা কথা বলতে চাই না, আমরা জাস্ট দুতিয়ালি হিসাবে আসছি, আপনারা প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলতে চান। পরে বলে যে আমরা তাহলে কথা বলি, আপনি ফোন পরে ধরতেছি। পরে এই ফোন করতে করতে আবার কতক্ষণ পরে, এর মধ্যে আরও অনেক ঘটনা ঘটে গেছে, এটার হইলো বিডিআরদের সাথে বিষয়,
এর প্রেক্ষিতে মধ্যে এই আলোচনা, এরপরে টেলিফোন এসে পড়ছে, একবার ভাইয়ের ফোনে ফোন করছে, ভাইয়ের মেয়ে, আর আমার ফোনে আমার ওয়াইফ একবার ফোন করছে, আমি তো ফোন কাটিয়ে দিছি, একবার কথা কয়ে ধমক দিছে, চিৎকার করে কাঁদতেছে, এই চলে আসো, বাধ্য এগুলি কই যেতেছে, টেলিভিশন দেখাইতেছে এগুলো। তা আমি ধমক দিয়ে ওয়াইফ এটা চাইতেছি, এরপরে ধরে দিছি যে আমার বাচ্চা মেয়ে, বয়স ওর 4 বছর, আমার বড় মেয়ে অপি, তখন ওর 4 বছর বয়স, এবার অবশ্য সে এ লেভেলে ভর্তি হয়েছে। তো ও ফোন করে এমন কান্না করতেছে, বাবা তুমি মরে গেলে আমাদের কি হবে, এই বিভিন্ন ইমোশনাল কথা। তারপরে বলছে মা আমি চলে আসবো, একটু পরে চলে আসবো, এইগুলো। ভাইয়ের আবার ঠিক টেলিফোন করে ভাইয়ের মেয়ে ফোন করতেছে, তো এই ভাই আবার কথা বলতেছে। তো এই বিষয়গুলো এরপরে এই জায়গায় যতক্ষণ আমরা ছিলাম, তবে আমাদের ওই সময়টা আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এই ধরনের একটা সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতমুক্ত আমরা সিভিলিয়ান, তা আমরা গিয়ে যে বুদ্ধি পরামর্শগুলো করতেছি নিজের বুদ্ধিতে, আর আমাদের পিছনেই কিন্তু সারি সারি দাঁড়ায় আছে সব, মানে যারা ইংল্যান্ডের ট্রেনিংয়ে করা, এবং এই ট্রেনিং করে করে তারা পদোন্নতি পায় চাকরির শেষ প্রান্তে আসছেন, সেই মানুষগুলো কিন্তু পিছনে অনেকেই, সেটা সেনাবাহিনীরও, সেটা পুলিশ বাহিনীরও, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, সবাই, র্যাবের ডিজি, সেই সবাই দেখেন আমাদের পিছনে। তারা শুধু মানে আমরা কি চাই এই ফরমাইজ করার দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত। আমরা যদি এই বলি যে এখন এটা প্রয়োজন, এক গ্লাস পানি খাওয়া দরকার, এটাই দৌড়তে নিয়ে পানি নিয়ে আসতেছে, মানে এরকম অবস্থা। পরে যখন আমরা অপেক্ষায় আছি, একজনের সাথে যখন কথা বললো, এই কথা বলার তো অপেক্ষা আছে, আর বড় ডিস্টার্ব ওই যে তাদের অপেক্ষা করে ফোন আসে, আর ফোন ধরি, এই বাইরের যে এখন কি অবস্থা জিজ্ঞেস করে, যে এখন কি ভিতরে হয়েছে কিনা, এই একটু পরে এরপর দেখলাম যেন ভিতর থেকে আরেকটা ফোন আসলো, এবং ফোন আসলে পরে বললো যে আপনারা আসেন, আমরা এই জায়গায় আসতে পারেন। পরে আমরা যে আপনি কই আছেন, সে বললো যে আমরা যেই গেটে, এই যে জিগাতলার মোড়ে যে গেট, আমরা এই গেটেই আছে। আমরা যদি আরেক গেট থেকে যদি বলে থাকে যে এই গেটেই আছে, আপনারা আসেন। পরে এই যে আসার সময় ভাই পরে বেশ কিছু মনে হয় যে তার মুক্তিযোদ্ধা যেহেতু ছিল, এই সমস্ত ট্রেনিং তার ছিল, সেই ট্রেনিংয়ের একটা নমুনা পেলাম, যে এক ছেলের হাতে যে একটা সাদা পতাকা লাগবে, এটা আমার মাথায় কিন্তু ছিল না, যে আমরা যখন হাইটে যাইতেছি একটা সাদা পতাকা লাগবো, সাদা পতাকা, সাদা কাপড় পাবো কই। পরে পাশে দেখতেছি এক লোক বাজারের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, বুধই নিউ মার্কেটে বাজার করতে আসছে, কাঁচা বাজার, তো ওই কাপড়ের একটা সাদা ব্যাগ থাকে না, এগুলা এরকম সাদা, মানে মার্কিন কালারের, হুবহু সাদা, বিপ্লব নিয়ে আসছে একটা সাদা ব্যাগ। সেই ব্যাগটা ভাই আবার টাইম দেয়, কেসি ছুরি ব্লেড তো কিছু নাই, হাত দিয়ে টাইনে ছিঁড়ে ব্যাগের এক পৃষ্ঠাটা মুড়ি দিয়ে ছিঁড়ে নিয়ে, আর সাথে ছিল ছোট্ট আমের গাছ, সেই আমের ডালে ডাকাইটে নিয়ে, এটা হলো স্টিক, আর এই ব্যাগের এক পৃষ্ঠা, এটা হলো পতাকা। ওই হলো সাদা পতাকা। ভাইয়ের কাছে মাইক, হ্যান্ড মাইক, আমার কাছে সাদা পতাকা। তারপরে আমরা আস্তে 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 সামনের দিকে আগানো শুরু করলাম। তবে মানে সবচেয়ে একদিকে মৃত্যুর একটা ঝুঁকি, আবার আরেক দিক দিয়ে মানে মনের মধ্যে একটা আনন্দ, যে মাননীয় নেত্রী যে দায়িত্বে পাঠাইছে, সেই দায়িত্বে বোধহয় সাকসেসফুল হওয়ার দিকেই বোধহয় যাচ্ছি। কারণ তাদের সঙ্গে তো কথা হচ্ছে আমার বেশ কয়েকটা টেলিফোনে, মনে হয় সাকসেসফুল হইতে যাইতেছি, মনে হয় যে সাকসেসফুল হয়ে যাচ্ছে। এই যে একটা মানে মানে প্রচণ্ড ধরনের একটা মানে চিন্তা, এটাই কিন্তু খুব বেশি কাজ করতেছিল। তারপরে আমরা কদ্দূর আগায় যাওয়ার পরেই হঠাৎ করে আওয়াজ, গুলি করে দিলাম। কোথেকে আওয়াজ আসছে টের পেয়েছেন, কিন্তু ধমকের সুরে জোরে করে করতেছে, গুলি করে দিলাম, খুব গালাগালি করে বলতে, গালাগালি করে। তারপরে গুলি করে দিলাম। পরে দেখি যে আমরা খেয়াল করি নাই, বিডিআরের গেট আর এই যে মার্কেট হচ্ছে না রাইফেলস, এই রাইফেলসের এই জায়গায় যে বাউন্ডারির মধ্যে এই দুই পিলারের মধ্যে এক জায়গায় ভাঙা আছে, জয়েন্ট আছে, এই জয়েন্টের জায়গায় একটু ভাঙাও আছে। এই ভাঙা দিয়ে যে এই যে ব্যারেলের মাথা বাইর করা, এটা আমরা কিন্তু দূর থেকে ইয়া করি নাই, ওই ভিতর থেকে আওয়াজ আসতেছে, গুলি করে দিলাম। পরে কেন ভাই আমরা তো আপনারা আসতে বলছেন, তো কই যে আপনারা পিছনে দেখেন সব মাইক ক্যামেরা নিয়ে আসতো, সব সাংবাদিক আসতে, ওরা আসে কেন? পরে আমরা খেয়াল করি না যে পিছনে, পরে দেখি পিছনে তখন 10-15টা ক্যামেরা এই পিছিয়ে আমাদের পিছিয়ে হাঁটতেছে। পরে আমরা ইশারা দিলাম যে আপনারা সরেন, তাহলে পরে গুলি করে দিব। কিন্তু পরে এই অবস্থায় পরে দেখলাম যে সাংবাদিক আবার সব পিছাইলো। পরে আমরা আবার গেটের ওখানে গেলাম, গেটের ওখানে গিয়ে বাদ বাকি এখানে একটি গ্রুপ, কাউকে দেখলাম যে কালো মুখোশ পরা, কাউকে দেখলাম লাল কাপড় দিয়ে মুখ ঢাকা,
আর কাউকে দেখলাম কোনো কাপড় না। তো আমরা গেটের কাছে যখন গেছি তখন এত উত্তেজিত তারা যে তারা আমাদেরকে অশ্রাব্য ভাষায় বাবা মা তুলে গালাগালি করলো। গালাগালি করতে তারা বলতেছে কিসের আলোচনা তোদের তোদের সঙ্গে, তুই তুই তো এটা আরেকটু বলি তাহলে। ওই জায়গায় আমরা যখন গেছি যে আমরা খুঁজতেছি যে কার সাথে আমরা টেলিফোনে কথা কইলাম, কারণ যাওয়ার পরেই এই হালার ভিতরে কে রাইছস তুই মুই করে গালি পারতাছে, মানে এই তোরা তোরা কি কাক করছে ওগুলো তো আছে, সবটি যায় চেহারাটা দেখে তখন মনে হয়েছে যে আশাটা ঠিক হয় নাই, কারণ দেখতেছি জাঙ্গে পড়া, মুখ মুখোশ লাগানো, হ্যাঁ খালি গা, হাতে অস্ত্র, একেবারে কতগুলো বড় বড় যে আছে যেগুলো চেন, গুলির চেন, যে এটা বুকের মধ্যে পেঁচাই নেওয়া, সব মানে উন্মাদের মতো সবগুলোর অবস্থা। তে আমরা তখন মনে হয়েছে যে এদের সঙ্গে এই সামনাসামনি আসা আমাদের আসলে ঠিক হয় নাই। তারপরে আমরা যে ভাই আপনারা যে টেলিফোন করলেন কার সাথে কথা হয়েছে, পরে এক লোকে দাড়ি এক কদম ফুলের মতো দাড়ি, মানে সাদা দাড়ি সব বাইরে হওয়া, চুলগুলো সাদা, বয়স বোধ হয় 56, 57, 58 হয়ে যাব, বয়স্ক। সেই লোকে কই যে আমার সঙ্গে আপনার কথা হয়েছে। আমি ভাই আসছেন তাহলে আপনি কি সব মানে করছেন, আলাপ আলোচনা ওনার করেই তো আসছেন, যে আমি আলোচনা করছি তো এই বেটা বেয়াদবি করস কে, আমি তো তাদের আসতে করলাম তোর সঙ্গে আলাপ করেই তো করলাম। পরে আমরা তাদের সঙ্গে প্রথম যাই, তখন এই যে কিছু মানে কথাবার্তা হওয়ার পরে এরা ওই যে উগ্র কিছু ছিল এগুলো তখন দেখলাম একটু প্রথম যাওয়ার সাথে যে শাউটিংটা শুরু করছিল ওইটার থেকে ওরা হলো যে আমরা তো ডাকে নিয়ে আসলাম, তোরা তখন তো কইলি কথা কইতে, তাই এখন আসছে তোরা এমনকি বেয়াদবি করতে শেষ করে। পরে এইগুলো থামলো, থামার পরে বললাম যে পুরা তখন ভাই শুরু করলো যে তখনকে একটা আলোচনার মতো যে ভাই আপনারা কতক্ষণ এটা করবেন, মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে, ওরা ওদের গেটের ভিতরে, আমরা বাইরে। ওরা হলো আমরা কিন্তু গেটের যে গেটের ভিতরে হলো ওরা, আমরা কিন্তু গেটের বাইরে। তখন গেটগুলি ছিল কিন্তু ওই আম্বালা থেকে সাংবাদিকরা সব আম্বালাতে ক্যামেরা ফোকাস করলে ওই জায়গায় বিডিআর গেটটা কিন্তু চৌড়া বোধহয় 10-12 ফিট। এই গেটের ভিতরের অর্ধেকের ভিতরে হলো গেটটা, আর 5-6 ফিট ভিতরে কিন্তু যাওয়া যায়। তাতে বাইরের থেকে দূর থেকে মনে হয়েছে যে আমরা ভিতরে ঢুকে গেছি, কিন্তু আসলে ঢুকছি মানে গেটের ওই কলাপসিবল গেট যেটা আছে ওই গেট পর্যন্ত আমরা গেছি, গেটের ভিতরে ওরা, গেটের বাইরে আমরা। তো এই অবস্থায় কথা বলতে বলতে পরে ভাই তখন বললো যে কতক্ষণ, তা আমরা আসছি, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছে যে আপনাদের সাধারণ ক্ষমা, ভুল ত্রুটি যাই করে দেখছেন এটা মাপ, আপনাদের দাবি দেওয়া কি, সেই দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করতে চাইছেন, আপনারা আসেন আলোচনায় যাই। তারপরে এবং আমরা যে ওই যে তখন যা শুনছি যে সামরিক বাহিনীর প্রস্তুতির কথা, সেই প্রস্তুতি, তারপরে এক একজনের যে কথাবার্তার ডায়লগ, সেটা তো খুব কঠিন ডায়লগ। না ওরা বলতেছে না আমি ওই যে দেখেন ওই যে ট্যাঙ্ক এনে বসে রয়েছে, পরে এই দুইটায় কথা বলতেছে এরকম যে ওরা কেরা, ওরা জীবনে যুদ্ধ করছে, মানে সেনাবাহিনীর কথা বলতেছে, ওরা চাকরিতে আসার পরে কোনোদিন যুদ্ধ করছে? আমরা প্রতিদিনই যুদ্ধ করি বিএসএফ এর সাথে, প্রত্যেক সীমান্তে আমরা থাকি, বিএসএফ এর সঙ্গে গোলাগুলি প্রত্যেক দিনই করি আমরা। কিন্তু এরা কি যুদ্ধ করছে আমাদের সঙ্গে? যুদ্ধ করতে পারবে? আমাদের যা যা অস্ত্রের কি কি ওদের কাছে আছে, এদের রেঞ্জ কোন পর্যন্ত আছে, সচিবালয় শুদ্ধ ওরাই দিতে পারে। ওরা এখনই জাহাঙ্গীর গেট পর্যন্ত ওরা উড়াই দিতে পারে, এই ধরনের যন্ত্রপাতি ওদের কাছে আছে। আর ওরা কি যুদ্ধ করছে? আমরা এলাম যোদ্ধা, আমরা যুদ্ধ সবসময় করি। আর তারপরে ওদের ক্ষোভের কথা যেগুলো বলতেছিল, সেগুলো বলতেছে ম্যাক্সিমাম ক্ষোভটা হলো ডিজির নাম ধরে, এবং বিভিন্ন বাইরের থেকে যে সেনা অফিসারগুলা যারা আসে বিডিআরে চাকরি করতে, তাদের দ্বারা তারা কিভাবে মানে নিপীড়িত হয়, এই কথাগুলা, যে তাদের যখন এই ডিজির বাড়ির সামনে 7টা গাড়ি দাঁড়ায় থাকে, সেই গাড়ি বসেই থাকে, কোনো কাজ করে না। অথচ আমরা যখন বদলি হয়ে কোথাও যাই, সেই বদলিতে গেলে যে একটা ট্রাকের উপর উঠতেছে, মানে সেনা ফোর্স উঠতেছে, তাদের যন্ত্রপাতি, তাদের বেড, বিছানাপত্র এগুলো উঠে, কেউ ট্রাকের ছাদে উঠতেছে, কেউ দরজায় দাঁড়াইছে, কেউ বনেটের উপরে বসে বসে কমলাপুর স্টেশনে যায়। তো এই ধরনের অভিযোগ। আবার কি সীমান্তে তারা যখন ডিউটি করে তখন তারা ডিএ পায় 12 টাকা, আর যারা অফিসার থাকে তারা তো সেনাবাহিনী থেকে ডিপুটেশন আসা, তারা পায় ডেইলি 1200 টাকা। এই ধরনের কিছু কথা বলতেছে যে তাদের পেট কি আমাদের চেয়ে বড়, অতএব এই কথা বলতেছে। তারপরে
এই বিডিআর এর বিভিন্ন আরো রেশন টেশন নিয়ে কি জানি বলতেছিল, এগুলো অনেক পুরনো কথা, 12-13 বছর হয়ে গেছে। এই আলোচনাগুলো করতেছে যখন, এর মাঝখানে যখনকে শেষ মানে অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট আধা ঘন্টার মতো আমরা আলোচনা এই করতেছি, কিন্তু জায়গা মতো যায় না যে চলেন যাবো কেনা, তো এই যাবো যে কে যাবো এটা নিশ্চিত পারতেছে না। যে বলে যে একজনে কইতেছে কে আমরা যাবো, আমরা কে যাবো, শেখ হাসিনা কোন নাইতে, শেখ হাসিনা বললেন আমাদের সঙ্গে এখানে আসে কথা বলে, আমরা অনেক কি যাবো এখানে আসুক। পরে আমরা কেন যাবো? যে বুড়াটা আমাদের সঙ্গে কথা কইছে, এই বুড়ায় বলতেছে যে এই যদি যাস তা আমগুড়ি যাওয়া লাগবো, প্রধানমন্ত্রীকে আমাদের এখানে এসে দেখা করবো। এই শালা হলো ডিজিট দালাল, কই হাতে আর্মস ফাঁকা আওয়াজ নিয়ে দুইটা একটা ব্রাশ মেরে দিল। মানে এই হাতে কথা এর ফাঁকে ফুকে এর ফাঁকে ফুকে এরা উৎসব করতেছে আর কি, এরা ব্রাশ কয়েকটা কয়েকটা গুলি করে দিল উপর দিক করে। তো এই ওই আর জেডে ডাকে চোরে গেল হলো ডিজিট দালাল। তারপরে হলো কথা হইলো তাহলে ঠিক আছে, আমরা ওই গেট 3টা, তো এই 3 গেটেই তাদের লোকজন যেগুলো আছে সব গেটের থেকে প্যাকেজ করে আমরা বললাম যে আপনারা কয়জন যাবেন, যে আপনারা যে কয়জন যাওয়ার পর এই কয়জন যায়, আমরা তাহলে 15 জনের মতো যাব না। তেমন ঠিক আছে, ওরা বললো যে তাহলে প্রত্যেক গেট থেকে 5 জন 3 গেটে থেকে 15 জন করে নিয়ে আসবো। আমরা ওদের সঙ্গে কথা বলি, তো আমরা এইসব কথা বললার পরে তারা কিন্তু আমাদের ছুটি দিয়ে দিল। ছুটি দিয়ে যে আমরা রেডি হই, পরে আমরা যাই। এই যে আমরা চলে আসলাম, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতেছে। আমরা আম্বালাতে যাই, যে তারা রেডি হলে আমাদের ফোন দিব, তারপরে গেটের থেকে তারা আমাদের সাথে যাব। এই আসার পরে আনন্দে উৎফুল্ল আমরা, যে নেত্রী যে এজেন্ডা দিছিল এজেন্ডা বোধহয় সাকসেসফুল হয়ে গেল। এরপরে আর টেলিফোন করে আর আসে না অনেকক্ষণ পরে ওরা আসতেছে, ওরা কে যাব কে না যাব, কে যাব না। ইন দি মিন টাইম নেত্রীর সঙ্গে যাব, আমরা বুঝতেছি না ওরা ভিতরে কি করছে। পরে আমরা মানে পরের দিন টের পাইছি যে আমগুলো যে সময় নিতেছিল, ওরা যে ভিতরে কিলিং মিলিং যেগুলো করছে এগুলো হয়তো তখন সোজা প্রধানমন্ত্রীর কাছে যাইতেছে, তার আগে যাতে এগুলো মানে কিছুটা করছে, এই চ্যানেলে অনেকক্ষণ সময় নিছে। এই যে তখনই আসে পড়ে, এটা বোধহয় আমাদের বলার পরে 1-1.5 ঘন্টা পরে সন্ধ্যার সূর্য ডুবার আগে তারা আমাদের ফোন করছে যে আমরা রেসপন্স করলো। পরে আমরা গেটে আবার গেলাম, যাওয়ার পরে আমাদের 2 গাড়ি, তখন তো অন্ধকার হয়ে গেছে, তাই না? অন্ধকার মানে সূর্য ডুবে গেছে, অন্ধকার। এর মধ্যে এই না সূর্য ডুবে নাই তখন, আমরা তো এলিফ্যান্ট রোডে যাইতেছি, তখন তো ফুরফুরা পরিষ্কার, তো বিকালবেলা সন্ধ্যার আগে আর কি, তখন সূর্য সব পরিষ্কার, লাইট জ্বলে নাই। পরে আমার গাড়িতে ছিল যে পার্লামেন্ট হুইপের গাড়ি পাজেরো, সেই গাড়িতে উঠলো বোধহয় আমি সহ 12 জন হইলাম, আর ওরা হইলো 11টা না 12টা, 3, 3, 6, 4, 10 ওরা, আর 10 জন ওরা। আর আপনার গাড়িতে উঠলো 5 জন, এই প্রাইভেট কার, কিন্তু একজন কুলের মধ্যে টুনের মধ্যে বসে ওইটা নিয়ে যখন আমরা এই বিজিবি গেট থেকে যমুনার দিকে রওনা দিলাম, তখন সামনের সিটে বসা ভাইয়ের গাড়িতে উঠছে, আমি আমার গাড়িতে। তখন মনে হইতেছে যে আমরা বোধহয় 1971 রণাঙ্গের বাংলাদেশটা আবার নতুন করে স্বাধীন করলাম, এরকম একটা আত্মতৃপ্তি নিয়ে আমরা গাড়ি নিয়ে এলিফ্যান্ট রোড দিয়ে মানুষ হাজার মানুষ এই গাড়ি দেখতেছে, গাড়ির মধ্যে বিডিআরের পোশাক পরা তো ব্যক্তি দেখা যাইতেছে, তো দেখে মানুষ তব্দা লাগতেছে যে এই বিডিআর এগুলো নিয়ে যাইতেছে, এরাই ঘটনা। তখন তো ভিতরে কি ঘটছে এগুলো মানুষ অত কিছু জানেই না, কিন্তু তখন আমরা ওই জায়গায় যাওয়ার পরে খবর পাইলাম যে ইয়া পড়ছে, এই বুড়িগঙ্গায় ওদের ড্রেন দিয়ে যায় লাশ বাড়িছে। এটা কিন্তু ওই জায়গায় ওদের সঙ্গে যখন আলোচনা করতেছি, ওই সময় কিন্তু আমরা এই খবর আলোচনা করে ওদের সঙ্গে আলোচনা করে যে আমরা যখন ফিরে আসলাম, তখন আমরা এই খবর পেলাম যে ওই দিক দিয়ে বলে লাশ বাড়িছে। কয় কি তাহলে কিলিং হয়েছে ভিতরে? আমরা কিন্তু ভিতরে এরকম কিলিং হয়েছে বুঝে শুনে কিন্তু আমরা যাই নাই, কিন্তু আমরা যখন ওদের সঙ্গে আলাপ সেটেল করে আবার আম্বালাতে এসে বসলাম, শুনলাম যে তারপরে তো নিয়ে গেলাম ইয়ার গেটে, এই যমুনার গেটে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই গেটের থেকে চেকিং যেটা হয়, তো আমরাই করলাম যে অত বেশি চেক করে, খালি অস্ত্র আছে কিনা এটা চেক করে দেন। ওই প্রথম নাম টাম বাপের নাম এগুলো সব চেক করতেছিল। পরে এগুলো করে পরে বললো যে ইয়ার দেখেন এই নাম ঠিকানা এগুলো জিজ্ঞাসা না, খালি অস্ত্র আছে কিনা এটা দেখে চেক করে নেন, বললো নাম ঠিকানা ভিতরে দেন নেন। গেটে দাঁড়ায় অনেকক্ষণ, এদিকে সাংবাদিকের গেটের মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। পরে আমরা বললাম যে এইসব নাম ঠিকানা দেওয়া বাদ দেন, খালি বডি চেক করে দেন। পরে ভিতরে গেলাম, ভিতরে নিয়ে বসলাম আমরা।
যে কথা মির্জা আজম বলছে যে ওরা বলছে যে আমাদের এই এই যন্ত্র এই ওরা ওদের অস্ত্রের ভান্ডার সম্পর্কে আমাদেরকে বললো এই আছে হুমকি দিল। ওরা বললো যে আমাদের কাছে এই আছে এই রেঞ্জ আছে এত, হ্যাঁ এখান থেকে আমরা ক্যান্টনমেন্ট পর্যন্ত পাবো, তাই না? ক্যান্টনমেন্ট পাবো, আমরা সচিবালয় উড়াই দেবো। আর সেনাবাহিনীর ভয় দেখান, কারণ আমরা বললাম তো যে তোমরা আমাদের সঙ্গে যদি আলোচনায় না আসো তাহলে সরকার বাধ্য হবে সেনাবাহিনী ভিতরে ঢুকাতে। তখন ওরা বললো যে সেনাবাহিনী দেখেন না, আমরা সেনাবাহিনীর জওয়ানরাও আমাদের সঙ্গে আছে, সেনাবাহিনীর জওয়ানরাও আমাদের সঙ্গে আছে, কাজে অত ভয় দেখেন না। তো যাই হোক, আমরা তো এসে চলে আসলাম যমুনায় চলে আসলাম ওদেরকে নিয়ে। যমুনায় যখন ওরা একটা রুমের মধ্যে ওদেরকে বসতে দেওয়া হলো, ওরা বসলো। ওরা বসেই বললো সামরিক অফিসার কেউ থাকতে পারবে না এখানে, তাই না? সামরিক অফিসার, কোনো সামরিক লোকজন থাকতে পারবে না এখানে। তারপরে নেত্রী জেনারেল তারেক সাহেব ছিল, জেনারেল তারেক সাহেব ছিলেন, আর নেত্রী বাকি সবাইকে বললেন তোমরা একটু বাইরে যাও। কিন্তু ওনার এসএসএফ ওনাকে একা কখনোই থাকতে চায় না। ওরা সিভিল, যেহেতু সিভিলে থাকে, ওরা কিছু কিছু এসবির কথা বলে তা থাকে, এসবির কথা বলে, ওরা সামরিক অফিসার কথা বললো না। ওরা বললো যে আমরা এসবির লোক, কোনো অসুবিধা নেই, আমাদেরকে একটু থাকতে হবে। এই বলে কিছু এসএসএফ এর অফিসাররা ওরা ভিতরে গিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য গিয়ে দাঁড়ান। ওদের ভিতরের যখন গেটে আমরা আলোচনা করেছিলাম, বিডিআর গেটে, আমি যে কথা আগেই বলেছি যে তিনটা স্রোত আমরা দেখছি। একটি হলো ওই লাল মুখোশ পরা, তারা খুব এক্সট্রিম, কালো যারা তারাও এক্সট্রিম, আর যারা কালো এবং কোনো মুখোশ পরা ছিল না তারা একটু লিবারেল মনে হয়েছে, যে তারা আমাদের সঙ্গে কথাই বলতে চায় আলোচনায়, এইজের যারা, হ্যাঁ, এবং একটু এইজেড যারা, তারা আলোচনা করতে চায়, আলোচনার মাধ্যমে সমাধান চায়। তো যাই হোক, নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রুমের মধ্যে ঢুকলেন, রুমের মধ্যে ঢুকেই উনি বললেন যে আমার অফিসারদের কি অবস্থা, আমার অফিসারদের কি অবস্থা। তখন বললো যে একজনের দাঁড়ায় বললো, স্যার সবাই ভালো আছে, কোনো অসুবিধা নাই, আমরা তাদেরকে সুন্দরভাবে, সবাই ভালো আছে, সবাই ভালো আছে স্যার, নিরাপদ আছে, সবাই ভালো আছে, নিরাপদ আছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলল যে দেখো, আমার অফিসারদের যদি কিছু, আমার অফিসারদের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি ছাড়বো না কাউকে। আমার অফিসাররা এবং তাদের ফ্যামিলি যদি কোনো কিছু হয় তাহলে আমি তোমাদেরকে কিন্তু ছাড়বো না, যা লাগে তাই আমি করব। তো এর মধ্যে একটি বিডিআর জওয়ান, সে খুব হট বক্তৃতা করলো, তাই না? ওই সব কথাগুলো তাদের মানে, এবং হট যে কি কি কষ্ট, কিভাবে নিপীড়ন হয়েছে তারা, কিভাবে তারা বঞ্চিত সেনাবাহিনীর দ্বারা, সেই কথাগুলি খুব জোরে জোরে বলতে। তো আমরা অবাক হয়ে গেলাম, তাকে এলাম যে এই ছেলেটা কে, যে এত লাউডলি এবং খুব বেয়াদবের মতো কথা বলতেছে। তো যাই হোক, ওখানে আলাপ আলোচনা হলো। ওখানে আলাপ আলোচনার পরে নেত্রী একটা ঘোষণা দিলেন, ঘোষণা দিছিল বোধহয়, হ্যাঁ, নেত্রী একটি ঘোষণা দিলেন সাধারণ খবর, এবং ওনার হাতে লেখাই, ওনার হাতে নিজেই একটা প্যাডে লিখলেন ঘোষণাটি। ওখানে একটা হলো যে সাধারণ ক্ষমা দিবেন, মিডিয়াতে দিছিল, তো মিডিয়াতে বলার জন্য আমার হাতে দিলেন, এবং একটি প্রধানমন্ত্রী কার্যালয়ের প্যাডে। সেই প্যাডটি নিয়ে আমরা যখন আলোচনা শেষ হয়ে গেল, ওরা সিজফায়ার করবে, ওরা অস্ত্র আত্মসমর্পণ করবে, সেটাকে সামনে রেখেই একটা মাননীয় প্রধানমন্ত্রী উভয় পক্ষের কথাবার্তার আলোকে একটি ডিক্লারেশন
ডিক্লারেশন উনি লিখলেন, নিজের হাতেই লিখলেন কলম দিয়ে, তো ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের প্যাডেই। তো সেটি এই আলোচনা শেষ করে, আলোচনা শেষ যখন হয়েছে তখন আমরা কিন্তু তৌহিদ নামে একটি লোকের, ওই শেষে লাস্ট যে আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে এই তৌহিদ উঠে একটা বক্তৃতা দিল শেষের দিকে। শেষ সে বলল যে আমি হলাম এই যা বিডিআর অফিসার এখানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসার। আমি 33 বছর আমার চাকরি হয়েছে, আমার নাম ডিএডি, আমার নাম তৌহিদ। তাই আমি জানি যে আমার এই বিডিআরের আইন, সেনা আইন আমি সব জানি। তাই আমি এই যদি এই সেনা আইন অনুযায়ী আমার কোনো রক্ষা নাই, আর আমার নিশ্চিত আমার মৃত্যু অনিবার্য। কারণ এই এরা যখন এদের সামনে আমি থাকি, ওদের কথা যদি আমি না শুনি তাহলে ওরা আমার তখনই মেরে ফেলবে। আর আইন অনুযায়ী বিডিআরের আইন যা হয়েছে সেই অনুযায়ী আমার ফাঁসি হবে। অতএব আমি মৃত্যু আমার অনিবার্য। তারপরেও চাই যে এই বিষয়টা যাতে মানে কারো জানমাল যাতে ক্ষতি না হয়, এবং আমরা আত্মসমর্পণ করব, এবং সেই আত্মসমর্পণের জন্য যা যা করা দরকার আমি চেষ্টা করব। তবে এখানে যারা আসছে এরা সবাই যদি আমাকে সহযোগিতা না করে তাহলে আমি কিছু করতে পারবো না। তো ওরা আবার সবাই যে না আমরা সবাই সহযোগিতা করবো, এই প্রতিশ্রুতি কিন্তু দিয়ে গেছে। তো ওখানে এরপরে আমরা যখন এই আলোচনাটা শেষ হয়ে যায়, তারপরে আমরা যমুনার গেটে গিয়ে আমরা সাংবাদিকরা, অজস্র সাংবাদিকরা অপেক্ষমান, সেই সাংবাদিকদের সামনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাটি আমি পাঠ করলাম এবং ওনার যে ঘোষণাটি উনি দিয়েছিলেন, যে ঘোষণাটি পাঠ করার জন্য দিয়েছিলেন, আমার মনে হয় যে সে কপিটা আমার কাছে এখন পর্যন্ত আছে। তো যাই হোক, এরপরে তো আমরা চলে গেলাম আবার। এরপরে ওরা বললো যে ঘন্টা দুয়েকের মধ্যে আমরা সব প্রস্তুত হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তখন আসলে আম্বালায় বসা থাকলো। হ্যাঁ, কিন্তু রাত ঘন্টার পর ঘন্টা পার হয়েছে, ওই রাতে তো আর কিছু হয়নি। বলো। তো এরপরে ওই দিন আমরা আম্বালায় যাই আবার বসলাম ওদের গেটে। যখন ঢুকতেছিলাম তখন আবার এই আমাদের সাথে আসছিল এই একজন বিডিআর বয়স্ক, সেও ডিএডি, নাম বোধহয় আব্দুর রহিম। সে আবার আমাদের এমন ভাবে জাপটে ধরতেছিল যে ও আর ভিতরে যাবে না যায়, ও বাইরে আমার একটু আপনার কাছে রাইখে দেন, আমি আর ভিতরে যাব না। কিন্তু ওরা বাধ্য করছে, আবার নিয়েই ভিতরে গেছে। ওর অন্য যারা আছে ওরা আর ছাড়ে নাই। ওর আমাদের কাছে দাবি করছে যে আমার একটু রাইখে যায়, বাইরে থাকে, আমি আর ভিতরে যাব না। পরে এরপরে ওরা সবাই ভিতরে ঢোকার পরে আমরা অপেক্ষায় থাকলাম। অপেক্ষা করতে করতে এই একটু পরে ফোনে কথা হয়। ফোনে কথা বলতে বলতে একটু ফোনে যে আসতেছি, রেডি হইতেছি, তো এরা রাত পার করে দিল। সেই রাতে কিন্তু এরা কিন্তু আর শেষ পর্যন্ত আসলো না। পরের দিন সকালবেলা মানে সারেন্ডার পর্ব শেষ হলো না সারেন্ডার পরও কিছুই করলো আর ওরাও আসলো না। পরে রাত করে দিয়ে রাত 1টা না 2টার সময় আমরা যখন আম্বালায় বসা স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তারা বললো যে কালকে সকাল 10টায় তারা সারেন্ডার করবে। আবার সকাল 10টায় যাই আবার সকালবেলা বসে থাকলাম, 10টার সময় থাকলাম। 10টায় থেকে থাকতে থাকতে আবার 2টা যখন বাজলো, বললো কত 11টা 2টার সময় করব। পরে 2টার সময় গেল, তখনকার জলিল ভাই বোধহয় গেছে না, তখন জলিল ভাই সহ আর অনেক অর্থমন্ত্রী সবাই গেছে। যাওয়ার পরে তার অপেক্ষায় আছে। তারপরে শেষ পর্যন্ত করতে করতে বিকাল 5টার সময় আমাদের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিল। পরে পারমিশন দেওয়ার পরে আমরা ভিতরে ঢুকে পুরাই মাথা থেকে মাথা মাইকে আমরা ট্রাকে একটা ছোট্ট জিপের মতো হুড খোলা এই জিপ পাইছে। সেই জিপে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, আমাদের সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী, নানক ভাই এবং আমি, এই 4জনই গাড়িতে ওইটা একটা মাইক লাগানো হয়েছে। সেই মাইকে আমরা বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বিডিআর বিদ্রোহের যা ঘটনা ঘটেছে তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমরা আপনাদের যে সমস্ত বিডিআর সদস্য কিংবা সদস্যের পরিবারবর্গ, আপনারা যেখান থেকে আসছেন আপনারা বেরিয়ে আসেন। আপনাদের
উদ্ধার করার জন্য আমরা এসেছি। এই মাইক মারতেছি পুরা বিডিআর ক্যাম্প ভিতরে ভিতরে ঘুরে, আমি কিছুক্ষণ মারি, মানলাম ভাই কতক্ষণ মারে, তো এরকম করতে করতে অনেকে বেরিয়ে আসতেছে, অনেক সেনা অফিসাররা বেরিয়ে আসছে। এরকম আমরা যখন আমরা রাতে ঢোকার মতো একটা পরিবেশ পেলাম, পরিস্থিতি অনুকূলে পেলাম, এটা ভেবে আমরা কিন্তু ঢুকে গেলাম। এই কিন্তু প্রথম আমরা বিডিআর এর মধ্যে ঢোকার। না, আমরা রাতে ঢুকি নাই, আপনি আর আমি ঢুকি নাই, আমরা পরের দিন ঢুকছি। ওই রাতের বেলা নেত্রী আমাদের ফোন করে বললো যে সারা পাঞ্জাবের সঙ্গে কামরুল ভাই গেছিল। অ্যাডভোকেট কামরুল ভাই গেছিল রাতের 2টার সময় বোধ হয়, যে ওরা একটা মানে একটা ক্যামেরা একটা ট্রায়াল দিছে আর কি, এই সারেন্ডারের। ওই যে একজনের ছবি তুলছে, একটা অস্ত্র দিছে, আবার ওই অস্ত্র রাখে আসছে, রেখে শাহরাপার কাছে উদ্ধার করছে। তো শাহরাপা মেনলি ওই যে সেনা পরিবারের যারা সদস্য ছিল, মহিলা, বাচ্চা, শিশু টিশু, এদের সবাই নিয়ে সে কিন্তু নিয়ে আসছে। তো এই রাতের বেলা কিন্তু এটা হয়েছে, যাদেরকে পেলেন কাছাকাছি। আর বাদ বাকি যে কিছু একটা সারেন্ডার করলো, যে এটা মিডিয়াতে দেওয়ার জন্য এটা করলো জাস্ট একজন দুইজন, কিন্তু পুরা যে সারেন্ডার যেটা করার সেটা কিন্তু তারা করলো না। বললো যে পরের দিন সকালবেলা আবার কয় যে দুপুরে আসেন। এই জন্য পরে আবার জলিল ভাই যায় কিন্তু চেতাচেতি করে টেলিফোন, তাহলে আমরা জোর করে দৌড় ঢুকবো। ইন দি মিন টাইমে রাতের মধ্যেই ওই জায়গায় অনেকগুলো কিন্তু পালাই গেছে, ভিতরে বাউন্ডারি টপকায় সব চলে গেছে। পরের দিন বিকাল 5টার সময় যখন আবার ঢুকা হইলো, নাকি ওই যে রাতের বেলা যে যেভাবে ঘুরছে ওইটা আপনি যে বলেন, আমার একটু অস্পষ্ট, যেভাবে নিয়ে আসছে আর কি সব উদ্ধার করে সারাপা কামরুল ভাই। আমরা যাব ভিতরে, যে নেত্রী টেলিফোন করে বললো যে সারাপা কামরুল ভাই ওরা যাক, তোমরা ভিতরে ঢুকো না, তোমরা ঢুকো না, কারণ তোমাদের উপরে কারো আবার এই যে এইসব করতেছো, কারো এটাই থাকতে পারে, তোমরা দুইজন যাও না, আমাদের আপাই না করছে যাইতে ভিতরে ঢুকতে। তো তারপর তো রাত্রেবেলা কিছু পরিবারবর্গ সদস্যবৃন্দদেরকে নিয়ে আসলেন, তাদেরকে আমরা গাড়িতে উঠিয়ে দিলাম, গাড়িতে উঠিয়ে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম। পরের দিন আমরা রাত পোহাল, পরের দিন হলো যে 10টার সময় তারা সবাই সব অস্ত্র সমর্পণ করবে, সবাই সারেন্ডার করবে। কিন্তু 10টার থেকে 2টা বাজলো হলো না, পরে 2টার থেকে আবার টাইম কিলিং করতে 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 আবার তারা বিকাল 5টার সময় দিল যে না যাবে, এখন যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। পরে বিকাল 5টার সময় আমরা ঢুকলাম, আমরা ঢুকে এই যে গাড়ি নিয়ে প্রথম আমরা ঢুকে গাড়ি নিয়ে ঢুকলাম, এবং আমরা মাইকে অ্যানাউন্স করতেছি যে সেনাবাহিনীর সেনাবাহিনী ভাইয়েরা, বিডিআর ভাইয়েরা, আপনারা যে যেখানে থাকুন বেরিয়ে আসুন, আমরা উদ্ধার জন্য আসছি। বিডিআর আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সাপেক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা করেছেন, আপনারা সবাই বেরিয়ে আসুন। এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল একজন, আমরা মাইকিং শেষ করে 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 আছে, কোত আছে না ওই যে অস্ত্রকার, এই কোতের সামনে যখন আসছি তখনকার এই সন্ধ্যা ঘনে আসছে। তো এখন পরে এই দেখতেছি কি এই যে ফুলের বাগান গাছগোছালি আছে, এই গাছগোছালি থেকে একটা মানুষ আসতেছে, তখন একটু একটু অন্ধকারে কিন্তু মাথায়। পরে এই লোকটা আসছে, আসার পরে মানে হতভম্ব অবস্থা, গায়ের মধ্যে কাদা, হ্যাঁ, এবং হাঁটতেছে চলতেছে না, ইমব্যালেন্স। মানে তার এটা আসলে কি গতকাল সকালবেলা সে ব্রেকফাস্ট করছে, আর পরের দিন বিকাল 5টা, এর মধ্যে কিছু খাওয়া নাই, পানিও না, কিছুই না। এই যে তার শারীরিকভাবে রাতের বেলা টেনশনে ছিল, সারা রাত ছিল ওই ম্যানহোলের ভিতরে, মানে ড্রেনের ভিতরে ম্যানহোলের ভিতরে ছিল, মশার খাইয়ে শেষ করছে। আবার ভোরবেলা হামাগুড়ি দিয়ে দিয়ে যায় যে হলের মধ্যে দরবার হল, এই দরবার হলের সিলিং এর উপরে উঠছে, সিলিং একদিন কিন্তু ফাঁকা ছিল, উঠে সিলিং এর উপরে সারাদিন বসা ছিল এই পরের দিন। তো এই যে আমরা যখন মাইকিং করি তখন সে ওই কোন ফাঁক দিয়ে দেখতেছে যে আমরা গাড়িতে, আর আমরা বলতেছি যে আমি জাহাঙ্গীর কবির নানক, আমি মির্জা আজম, এই জায়গায় সাহারা খাতুন আছে, আমাদের আবুল মুসা অর্থমন্ত্রী, আমরা সবাই আসছি, আপনারা যে যেখানে থাকেন আপনারা বেরিয়ে আসুন, নিশ্চিন্তে নিরাপদে আসুন, আমরা আপনাদের নিরাপদ স্থানে আপনাদের নিয়ে যাব, আপনারা কেউ ভয় পাবেন না। সেনা কর্মকর্তাদের, অফিসার, তাদের ফ্যামিলি মেম্বার তো রাতে নেওয়া হয়েছে, কোনো সেনা অফিসার যদি কোথাও থাকেন তাহলে বেরিয়ে আসুন। সেই কর্মকর্তা সে প্রথম ভাবছিল যে এটা আবার ব্লাব দেওয়ার জন্য বাইর করে নিয়ে যায়, গুলি করে মারবো কিনা,
পরে আমাদের দেখছে, নাম বলছে, দেখছে যে না আমরা সিভিল অফিসার, গাড়ির মধ্যে সে দেখছে ও কোন ওই দেয়, তার কনফিডেন্স বাড়ছে, এই জন্য সে বাইরে আসছে, আইসে আমাদের বলতেছে, পরে আইসা আমার সঙ্গে কথা কইতেছে যে আমি কি করব, আমার তো খুব ক্ষুধা লাগছে। পরে প্রথমে আমার গাড়ি থেকে আমার একটু পানি দেন। পরে আমাদের যে গাড়ি ছিল, গাড়ির মধ্যে পানির বোতল ছিল, নিয়ে পরে তার পানি খাওয়াই। পানি খাওয়ানোর পরে এই ইন দি মিন টাইম ভিতরে আমরা ঘোরার পরে রহমতুল্লাহ ভাই আমাদের এমপি সে ওই জায়গায় যায়, পিছিয়ে পিছিয়ে কেমনে কেমনে গেছে। পরে এখন উনারে আমরা তো আবার ভিতরে ঢুকবো, দেখবো বিভিন্ন জায়গায়, এটা সারাপা আছে, আমরা ঘুরবো। তে ওই অফিসারটা বাইরে হওয়ার পরে উনার বাসা মিরপুর। হ্যাঁ, বলে যা ভাইয়ের সাথে কই আমি যাবো কেমন, আমার কাছে তো টাকা নাই। মানে তার আসলে মেন্টালি যে এই মুহূর্তে টাকাটাও ফ্যাক্টর, এটা মাথায় তার এটা। পরে আমি যে না, এই যে আমাদের এমপি রহমতুল্লাহ ভাই ওনার গাড়ি দিয়ে আপনার বাসায় পৌঁছাই দিবে। পরেও রহমত আলী ভাই ওনার গাড়িতে উঠে নিয়ে ওনার বাসায় পৌঁছাই দিয়ে আসছে। আর আমরা তখন ঘুরতে ঘুরতে ডিজির বাসায় গেছি, হসপিটালে গেছি। হসপিটালে যে কিছু লোক আটকা পড়ে আছে, ওই জায়গায় একটা ঘটনা ঘটছে। আমরা না, এটা নেত্রী কিন্তু টেলিফোন করছেন, টেলিফোন করে বলছেন নানক দেখো মেডিকেলে একটা রুমের মধ্যে কয়েকজন অফিসার, মহিলা অফিসার এরা আটকা পড়ে আছে, এদেরকে উদ্ধার করো। এই আমি আর আজম ওখানে গেলাম। এটা হচ্ছে কি, এই যে বিকালবেলা যেটুকু আমরা ঘোরাঘুরি করলাম না, এরপরে আপার কাছে যখন খবর যে ওই জায়গায় কিছু এখন আটকা আছে, তখন আমরা ভাবলাম ব্যাপার কি, এখন সব ক্লিয়ার হয় নাই। আমরা কিন্তু ভাবছি যে পরিষ্কার সব কিছু, যার কারণে আমরা ডিজির বাসায় যখন গেলাম, গিয়ে তো মানে আটকে উঠছে আসলে, যেই জায়গায় যে সিঁড়ি, যে ক্যান্টিন লেবার আছে, জায়গায় গাড়ি দাঁড়ায়, এই পর্যন্ত বোঝা যায় একটা লাশ ছেঁচড়ায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে সেই লাশতে রক্তের দাগ, যে সিঁড়িতে নামাইছে, বারান্দাতে নিয়ে আসছে, ফ্লোরের উপরে টাইনে নিয়ে আসছে, নিয়ে আসে এই লাশ বোধ হয় মনে হইতেছে গাড়িতে তুলছে, এরকম আমরা ভাবছিলাম যে রক্তের দাগ পড়ে রয়েছে। পরে উপরে গেছি, ভিতরে দেখি যে পুরা বাসাটারে মনে হইতেছে যে একেবারে তছনছ করা হয়েছে। একটা রান্নাঘরের যে কিছু কাতিকুতি যেগুলো থাকে সেগুলো উল্টা পাল্টা করে মানে তছনছ করা হয়েছে। এর মধ্যে মনে হয় যে কি জানি খুঁজছে এরা। তারপরে এক এক বেডরুমে গেলাম, বেডরুমগুলা এক বেডরুমের মধ্যে রক্ত চাপ রক্ত পড়ে গেছে। আবার যায় আরেকটা গেস্ট বেড বোধ হয়, এই গেস্ট বেডে ওই জাজিমগুলা উল্টে রয়েছে, দুইটা পা বাইরে হয়েছে একটা লাশের, দুইটা পা। পরে আমরা ওই অবস্থায় দেখার পরে 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 শুনছি যে ওই লাশটা হলো ওই ডিজির এক বন্ধু চিটাং থেকে আসছিল, তার মেয়ের শপিং করার জন্য এসে বাসায় ছিল, সে তার লাশ হলো ওইটা। আর ডিজির ওয়াইফের যে লাশ তারা ওই নিয়ে গেছে গা, ওই যে ওই ডিজির ওয়াইফের লাশের রক্তগুলাই আমরা দেখে আসছি। এটা হলো রাতের বেলা আমরা এগুলো দেখলাম। এরপর ওই যে নেত্রী নির্দেশ পাওয়ার পরে আমরা আবার হসপিটালে গেলাম, যাই দেখি ওই জায়গায় 2-3 জন অফিসার, তারা ওই জায়গায় অসুস্থতার কথা কয়ে হাসপাতাল থেকে আর বাইরে নেয়। ওই জায়গায় নার্স যারা ছিল ওরা বিজেপির সেই ছেলে নার্স, ওই ছেলে নার্সরাই তারা তাদের নিরাপত্তা দিছে। তারা ওই ডাক্তার তাদেরকে রক্ষা করছে, এবং তারা বিজেপির যারা আসলো তারা ওদের রক্ষা করছে। এগুলো ঘটনা। পরে আবার ইয়েতে গেলাম, এই আগের দিনে রাতে যে উদ্ধার পাওয়া, যে আমাদের নূর মোহাম্মদ সাহেবের মেয়ে, তারা যে ছিল ওই জায়গায় ওই বাংলোতে ছিল আর কি, ওখানেও আমরা গেছিলাম। তো এগুলো রাত্রেবেলা আসলাম, পরের দিন সকালবেলা এই রাতটা ওইভাবেই গেল, দেখে আসলাম শুধু। কিন্তু অফিসারদের নিরুদ্দেশ এদের তো আর কোনো কিছু স্টেজ করা গেল না। কোথায় এরা, অফিসাররা কোথায়? পরের দিন এই যে 10টার সময়, তখন ওই যে আমাদের এই এরিয়া পরে সেই আমাদের ফোন দিছে, আপনারা আছেন, আপনারা 2 দিন যাবত আমাদের সাথে আছেন, এই সময় আমাদের সাথে একটু থাকেন। পরে এই জন্য আমরা আবার গেলাম। যাওয়ার পরে এই যে লাশ কই আছে কি না আছে, লাশ তো কয়েকটা বিক্ষিপ্ত পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, বাগান টাগান বিভিন্ন জায়গায়। তারপরে দেখা গেল ওই একদম কোনায় লাশ এতগুলা অফিসার নাই, খুঁজে পায় না, এরা কই গেছে, নাই, খুঁজে পাইতেছে না। পরে উদ্ঘাটন হলো যে ওই যে একটা ওই যে ওই ভেটেরিনারি মানে পশু সম্পদের কিছু একটা আছে বোধ হয়, এর পাশে এর গাছের নিচে একটা গর্ত করছে, এই গর্তের মধ্যে সব লাশেরা ফেলে রাখছে। আমরা ওই লাশগুলা যখন মানে জায়গাটা আছে মাটি খোঁড়া শুরু করার থেকে আমরা তখন 2 ভাই ওই জায়গায় আমরা দাঁড়ায় দেখতেছিলাম। দেখতে কতক্ষণ মাটি তোলার পরে হঠাৎ করে পা বাড়িছে। তখন প্রথম যে জায়গা বেরোবো এরকম না, কিন্তু যখন পা বাড়িছে
তখন নিজের কাছে আর মানে আসলে আমরা তো আমরা তো এগুলো দেখতে অভ্যস্ত না। আমরা এগুলো দেখে আমরা পরে মানে এই যে কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থেকে দেখতেছি লাশ একটার পর একটা লাশ বেরোইতেছে, এই লাশ বেরোইতেছে, একটা করে লাশ তুলতেছে। আমরা কতক্ষণ দেখার পরে 7-8টা লাশ বোধহয় উঠছে, উঠার পরে আমরা আসলে মানসিকভাবে তখন দাঁড়ায় থাকতে পারতেছি না, এই যে দাঁড়ায় থাকতে পারতেছি না। পরে আমি নানক ভাই বললাম, ভাই আমরা বোধহয় আর থাকা উচিত না, এটা ওনারা কাজ, ওনাদের কাজ করুক, আমরা চলে যাই, আমার ভালো লাগতেছে না। এই লাশ দেখে আমরা, এবং এক যে মানুষের লাশ এগুলা, এবং সবচেয়ে একটা লাশের কাছে পকেট থেকে কি কি জানি বের শুধু হইতেছে না। রেজানুর সাহেবরা একটা কথা বললাম, ভাই লাশগুলো যে উঠাচ্ছেন নাম সিলেকশন করে ওনার হাতে যে ঘড়িটা আছে বা আংটিটা আছে বা গলায় কোনো চেইন থাকলে এগুলো সেপারেট নাম হওয়া যাবে। হয়তো কেউ বিয়ের আংটি বা কারো ম্যারেজ ডের কোনো একটা চিহ্ন, এগুলো যার যার ফ্যামিলির কাছে যেন জমা হয়। আর আমরা বলে আসলাম যে ভাই আমরা চলে যাচ্ছি, আমরা এগুলো আর সহ্য করতে পারতেছি না, আমরা এখন আপনারা কাজ করেন। দেখেন, আমি সমস্ত ঘটনার আলোকে, আমার ঘটনা এবং ঘটনা পরবর্তী সময়ের সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে একটা বিরাট পরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে, কারণ আমরা কিন্তু খবর পেয়েছিলাম, যমুনায় যখন আলোচনা করতে গেলাম তখন কিন্তু আমাদেরকে মাননীয় নেত্রীর ব্যক্তিগত যে নিরাপত্তা ছিল, তারা কিন্তু একটি কথা বলেছে যে সারা দেশের সব বিওপিতে, বর্ডার এলাকার সব বিওপিতে রিভোল্ট হয়েছে, তারাও পজিশন নিয়ে আছে, এবং যেখানে সেনাবাহিনীর অফিসার ছিল সেখানে তাদেরকে জিম্মি করে ফেলছে। তো আমার কাছে যেটি মনে হয়েছে যে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, কারণ ভিতর থেকে যে স্লোগানগুলি হচ্ছিল সে স্লোগানগুলি আমার কানে এখনো বাজে, এবং এটি সফল হলে একটি নিঘাত একটি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, এবং সারা দেশে একটি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, এবং এর মধ্য দিয়ে কেবল গঠিত আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা, এবং দেশে একটি অচলাবস্থা তৈরি করে গৃহযুদ্ধ বাঁধিয়ে একটি 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 তাদের একটি প্ল্যান সাকসেস করার জন্য চেষ্টা করেছে। দেখেন, এটি যখন আনসাকসেস হয়েছে, আমাদের বিরুদ্ধে যে কথাগুলি এসছে এর মধ্যেই কিন্তু একটি SMS সব জায়গায় একটা মেসেজ দিয়েছে। অর্থাৎ যারা এই পরিকল্পনাটা করেছে যদি তারা সফল হয় তাহলে কি হবে, আর ব্যর্থ হলে কি হবে, দুইটাই প্রিপারেশন ছিল তাদের। এই দুইটাই প্রিপারেশন ছিল, প্ল্যান এ এবং প্ল্যান বি। তারা যখনই দেখছে যে ব্যর্থ হয়েছে, তখন এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে তারা সেফ সাইডে যাওয়ার জন্য চেষ্টা করেছে। কাজেই আমাদের কাছে মনে হয়েছে যে, তবে একটি বিষয় আমি বলে রাখি, তার 2 দিন বা 3 দিন আগে বিডিআর দিবস ছিল। আগের দিনই বিডিআর দিবস ছিল। সেই বিডিআর দিবসে গিয়েও কিন্তু আমাদেরকে কেমন যেন পরিস্থিতিটা আমাদের কাছে ভালো মনে হয়নি। এখন যাই হোক, তো আমি মনে করি যে এই বিদ্রোহটা, এই বিডিআর বিদ্রোহটা ছিল একটি পরিকল্পিত এবং বিএনপি জামাতের একটি সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল, এবং এই বিডিআর বিজিবির সঙ্গে এর সঙ্গে পাকিস্তানি অপশক্তি ছিল এর সঙ্গে জড়িত, কারণ স্লোগান দিয়ে, তাদের সমস্ত প্রস্তুতি দিয়ে বোঝা গেছে যে এটা একটি ম্যাচিউরড প্ল্যান নিয়ে তারা এগিয়েছিল। জেনারেল মইলিও তখন তো সামরিক বাহিনী, বললাম না যে এরকম একটা ঘটনা ঘটার পর আমরা যেভাবে একজন সিভিলিয়ান হিসেবে যা করছি, নিজের কাছেই মনে হয় যে এটা আসলে আমার কেমনে পারছি। তবে পরে আবার বুঝি যে এটা আমরা দেখে শুধু নয়, আমাদের মাননীয় নেত্রী যাকে উপর আমরা জীবন দিতে প্রস্তুত থাকি সবসময়ের জন্য, এটা হয়তো আমাদের উপরে যে নির্দেশটা দিছিল
সেই নির্দেশ আমাদের উপর না দিয়ে আমার পার্টির অন্য কারোর উপরে সরাসরি নির্দেশ যদি দিতেন, তারাও হয়তো এরকম জীবন দেওয়ার জন্য হয়তো এগিয়ে যেতেন। এটা নেত্রীর নির্দেশ পালন করাটা এবং এর জন্য জীবন দেওয়াটা, এটা আমাদের জন্য মনে হয় যে জীবনের এটাই সবচেয়ে বড় পাওয়া, এটাই আমরা মনে করি এবং সেই জন্য করছি। তবে এই বিষয়টা যারা এই যে পরবর্তীতে বাঁশের কেল্লা বিভিন্ন ধরনের অপপ্রচার, সেই অপপ্রচার এগুলো আমরাও দেখছি এবং সেই অপপ্রচার দেখি মনে হইতেছে যে এটা আসলে বাংলাদেশে দেশবিরোধী যে অপশক্তি, সেই অপশক্তির দীর্ঘদিনের একটা পরিকল্পিত একটা এজেন্ডা তারা বাস্তবায়ন করার জন্য এটা করছে এবং সেই করাতে একটা গভর্নমেন্টের নতুন একটা সরকার, তাদের ভাষায় যে সরকার এটা করাইছে। তো একটা নতুন সরকার এত লড়াই সংগ্রাম আন্দোলন, নেত্রী 2 বছর কারাভোগ করার পরে, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এত অত্যাচার নির্যাতিত হওয়ার পরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ঠিক 47 কিংবা 48 দিনের মাথায় সরকারের খায় দেয় কামনা এই ধরনের একটা বিশৃঙ্খল ঘটনা ঘটাবে, যেই ঘটনার প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত হওয়ার মতো সম্ভাবনা ছিল। তো এটা সরকারের কোনোদিনই এটা করা সম্ভব না এটা, এবং যারা এগুলো প্রচার করতেছে তারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এই ষড়যন্ত্র সফল হয়ে যদি যাইতো তাহলে সরকার পতন ঘটতো, এবং সে পতন না ঘটার কারণে উদরপিন্দি বুদরঘাটে করার জন্য আমাদের উপর, নানক ভাইয়ের উপরে আমরা কেন সাহস পাইলাম, আমরা কেন ওই জায়গায় গেলাম, আমরা গিয়ে নাকি আমাদের উপস্থিতিতে অমুক অমুক মারা যায় নাই, আমরা গিয়ে বলে নিজের হাতে টেটা দিয়ে বলে খুঁচাই খুঁচাই ও মারছি, এরকম ধরনের বক্তৃতা কিন্তু এই ইয়ের মধ্যে ফেসবুকের মধ্যে দিছে। কিন্তু অথচ আমরা জানি যে আমার পরিবার, নানক ভাইয়ের পরিবার, আমরা যখন সেই জায়গায়, আমার মেয়ে যখন আমার সঙ্গে টেলিফোনে কথা বলতেছে, বাবা তুমি মারা গেলে আমরা কই যাব, সেই কথাগুলো কেমন লাগছে। এবং আমি এই বিদ্যার বিদ্রোহের পরের সপ্তাহে পার্লামেন্ট যখন বসছে, সেই পার্লামেন্টে বক্তৃতায় কিন্তু আমি কথাগুলো বলছিলাম যে আমরা গেছি এবং যাওয়ার পরে ঘটনার পরের দিন থেকেই তো অপপ্রচার শুরু হয়ে গেছে। তো আমরা এরকম একটা বিশাল কাজ করা আসছি, তারপরও যদি আমাদের নিয়ে সমালোচনা যে ফেসবুকে, তখন কিন্তু নিজের কাছে কিন্তু বিষয়টা কিন্তু আসলে যে এত নেত্রীর নির্দেশে যে জায়গায় আমাদের জীবন ফিরে আসবে, এটা তো আসলে অ্যাক্সিডেন্টে আমরা বেঁচে আসছি। আমাদের সামনেও তো তারা ব্রাশ ফায়ার মারছে, এবং তারা যে এই ধরনের মানে একটা উন্মাদ একটা শক্তি, যাদের হাতে অস্ত্র, কেবলই তারা কতগুলো সেনা অফিসারকে তারা হত্যা করছে, সেই হত্যাকারীগুলোর সামনে গিয়ে আমরা একজন সিভিলিয়ান তাদের সঙ্গে কথা বলছি, নিজের কাছে বিশ্বাস হইতে চায় না যে এটি কীভাবে সম্ভব হয়েছে। তাই আমরা আসলে এই জন্যই যে যারা এই ঘটনাটা ঘটাইছে এবং যে দেশে পরিকল্পনা যারা করেছে, তারাই পরবর্তীতে এই অপপ্রচারে নামছে। এবং এই ঘটনা ঘটার পরে একটা সরকারের দ্বারা যে এত তাড়াতাড়ি এই বিশাল বিশ্বের সর্ববৃহৎ মামলা নাকি এই বিডিআর বিদ্রোহের মামলা, যেই মামলায় প্রায় 1600 আসামি ছিল এবং এই কত সাক্ষীর পরিমাণ প্রায় 1000-এর উপরে। তো এরকম একটা মামলার চার্জশিট দেওয়া এবং এক মেয়াদকালের মধ্যেই সেই মামলার বিচারের রায় ঘোষণা করা, এটা বিশ্বের অন্য পৃথিবীর কোনো কান্ট্রিতে এটা ঘটছে কিনা। বিচারটাও করছে ওই মেয়াদকালের মধ্যে। যদি আমার বিশ্বাস যে 2014 সালের মেয়াদ শেষ হওয়ার আগে এই ফাঁসির এই বিচার যদি না হইতো, তাহলে কিন্তু আরেকটা সরকার যদি 14 সালের পরে যদি অন্য সরকার পরবর্তীতে আসতো, তাহলে কিন্তু এই বিচার কিন্তু ভিন্ন খাতে কিন্তু নিয়ে যেতে পারতো। আগের দিন যে বিডিআর সপ্তাহ উদ্বোধন করতে গেলেন সদ্য নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যাওয়ার পূর্বে এই বিডিআরের গেটে কিন্তু অবৈধ অস্ত্রসহ একজন সেনাকর্ম একজন গ্রেপ্তার হয়েছিলেন। ওখানে কিন্তু অবৈধ অস্ত্র কিন্তু আটক করা হয়েছিল। অবৈধ অস্ত্র না, মানে অস্ত্র নিয়ে ওই এরিয়াতে যাওয়া নিষেধ, কিন্তু একজন অফিসার সে অস্ত্র সহ ওই এলাকায় ঢুকে গেছিল এরকম। এবং তারপরে যেটা আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে যখন একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে চিফ করে যে তদন্ত কমিটি হয়েছিল, আমরা কিন্তু সেই তদন্ত কমিটির সামনে আমি এবং মির্জা আজম দুজন কিন্তু আমরা গিয়েছিলাম, আমরা আমাদের অবজারভেশন বলেছি, তাই না? এবং সেই অবজারভেশনটি আমি প্রতিমন্ত্রী মির্জা আজম হুইপ, আমরা কিন্তু এগুলোর কোনো প্রোটোকল বালাই করিনি। আমরা কিন্তু গিয়েছি দেশের স্বার্থে এই ঘটনাটি উন্মোচন হওয়া দরকার, এতগুলো সেনা সদস্যকে এভাবে নির্মমভাবে যারা হত্যা করেছে যে চক্রান্তে, সেই চক্রান্তে উদ্ঘাটন হওয়া দরকার। সেখানে কিন্তু আমি একটি প্রশ্ন আমরা করেছিলাম সেই
সেই তদন্ত কমিটির কাছে, যে যেটি আমার আজও আমার বুকের ভিতর যে প্রশ্ন আমার বেঁধে, সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের দিন গেলেন ওখানে, অস্ত্র ধরা পড়ল, এবং মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার এটি হলো নিয়ম, যে প্রধানমন্ত্রী যাওয়ার 1 মাস আগে যখনই প্রোগ্রামটা ওখানে ফিক্স আপ হয়ে যায়, তখনই টোটাল গোয়েন্দা সংস্থাগুলির সার্ভিলেন্সে চলে আসে এই জায়গাটি। তাহলে এত বড় ঘটনা, এত বড় ষড়যন্ত্র হলো, কোড ভেঙে তারা অস্ত্র বের করে নিয়ে গেল, এত কিছু হলো, এত মিটিং সিটিং করে তারপরে এই বিডিআররা বিদ্রোহ করলো, সেই গোয়েন্দা সংস্থার চোখ কিভাবে ফাঁকি দিল, কোথায় কি কি ফাঁকি ছিল, সেটি উদ্ঘাটন হওয়া প্রয়োজন।